মাহির ঠোঁটের কোণে দুষ্টু হাসি হেসে বলল, আমার বোকা বউয়ের জন্য মনে হয় একটা বাচ্চাও নিতে পারবো না। আহা, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আয়রা রীতিমতো অবাক ও রাগ নিয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল, কিন্তু পরেক্ষণেই মানে বুঝতে পেরে তার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আয়রার মনে হলো এখনই মাটি ফাঁক করে তার ভেতর ঢুকে যেতে। মাহির আয়রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই যে, লজ্জা পাচ্ছ আবার? তুমি জানো তো আমি আবার লজ্জা ভাঙানোর জন্য এক্সপার্ট। মাহিরের এই কথা শুনে আয়রার মুখ থেকে যেন কথাই বের হলো না। লজ্জায় মাথা নিচু করতেই মাহির বলল, তুমি এরকম লাজুক হলে আমার বাচ্চার পরিকল্পনা কি হবে বলো? তারপর আয়রা যা বলল তা শুনতে মাহির মোটেও প্রস্তুত ছিল না। মাহিরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এখন প্রশ্ন, আয়রা কি এমন বলল? সুখের কথা নাকি কষ্টের কথা? আয়রা রেগে গিয়ে বলল, অসভ্য লোক, লজ্জা করে না? যে বউকে ডিভোর্স দিতে এসেছেন তাকে এইসব বলতে? আপনি কালই। মাহির আর আয়রাকে বাক্য শেষ করতে দিল না। হঠাৎই আয়রার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আয়রা বিস্মিত হয়ে তার দিকে তাকাতেই মাহির ঠোঁটে আঙ্গুল রেখে নরম গলায় বলল, "শশ, একদম চুপ। এই মুখ থেকে আমি শুধু একটা শব্দই শুনতে চাই, তা হলো ভালোবাসি। ডিভোর্স নিয়ে এই মুখ থেকে কোনো শব্দও আমি শুনতে চাই না।" আয়রা থমকে গেল। মাহিরের চোখে অদ্ভুত এক দৃঢ়তা আর গলায় এমন এক কোমলতা যা তাকে ভেঙে দিতে চাইছিল। কিছুক্ষণের জন্য মনে হলো তার সমস্ত রাগ কোথায় যেন হারিয়ে গেল। তার গাল গরম হয়ে উঠল। আয়রা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনার এসব নাটক আমার পছন্দ না। মাহির হেসে বলল, নাটক নয়, এটাই আমার সত্যি। আর শোনো, ডিভোর্স তো দূরের কথা, তোমার কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকাটাও আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি আবার ডিভোর্সের কথা বললো, তাহলে আমি আমি নিজেই কেঁদে ফেলবো। আয়রা তার এই কথাটা শুনে একপাশে তাকিয়ে মুচকি হাসলো। মাহির তখন আয়রার মুখের দিকে তাকিয়ে বলল, এই তো, আমি তোমার এই হাসিটাই চেয়েছিলাম। এখন বলো তো, আমাকে ভালোবাসো? আয়রা ভেংচি কেটে বলল, হ্যাঁ, আসছে ভালোবাসি শব্দ শুনতে। আমি কশ্চিনকালেও ভালোবাসি এই শব্দটা বলবো না। এই, আমার ফ্ল্যাট থেকে কখন যাবেন বলেন তো? মাহির হিয়ালি গলায় বলল, আচ্ছা, এই ফ্ল্যাটটা কার যেন? আয়রা থতমত খেয়ে বলল, কার আবার? আমি শুনেছি এই বাড়িটা নাকি আপনি তৈরি করেছেন, সেক্ষেত্রে এটা আপনার ফ্ল্যাট। মাহির হেসে আয়রাকে কাছে টেনে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, তাহলে এই ফ্ল্যাট যেহেতু আমার, তাহলে আমি কেন যাব ফ্ল্যাট থেকে বলো তো? যাওয়া উচিত তোমার, বিকজ তুমি এই ফ্ল্যাটের ভাড়াটিয়া। আয়রা রেগে গিয়ে বলো, এই ছাড়ুন বলছি আমায়, না হলে কিন্তু। মাহির আয়রার মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে কানে কানে বলো, না হলে কি বউ, আমায় চুমু টুমু দিয়ে মুখটা বন্ধ করবে নাকি? দাও না বউ, তোমার ঠোঁটের চুমু খাওয়ার জন্য তোমার জামাইয়ের মন ব্যাকুল হয়ে আছে। আয়রা মাহিরের দিকে তাকিয়ে বলো, এই, আপনার কি লজ্জা টজ্জা নাই? মাহির ঠোঁট চেপে হেসে বলো, আগেও বলেছি, এখনো বলছি, আমার অনেক ইচ্ছা বাবা হওয়ার, তাই এসব লজ্জা টজ্জা যুক্তরাষ্ট্রে ফেলে রেখে এসেছি। আয়রা কিছু বলতে যাবে, তার আগেই মাহির হেসে আয়রাকে হঠাৎ কোলে তুলে নিল। আয়রা রাগে ফেটে পড়ল, ছাড়ুন আমায়, আপনি কি করছেন? আমি কিন্তু চিৎকার করব। মাহির কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, করো চিৎকার, দেখি কত জোরে করতে পারো। তবে জানো তো, তোমার এই মিষ্টি গলাটা শুনে সবাই অন্য কিছু ভাববে। যতই হোক, স্বামী স্ত্রী একই ফ্ল্যাটে। আয়রা রাগে লজ্জায় গা ছটফট করতে লাগলো। ছাড়ুন আমায়, আমি হাঁটতে পারি, আমাকে কোলে নেওয়ার কোনো অধিকার আপনার নেই। মাহির এবার আরো কাছে এনে ফিসফিস করে বলল, তোমাকে কোলে নেওয়ার অধিকার আমার কাছে আছে বউ। এই লাইসেন্সটা তো আমাকে আল্লাহ তোমাকে নিকাহ করার দিনই দিয়ে দিয়েছেন। তুমি আমার, শুধুই আমার। মাহিরের কথাগুলো এত গভীর আর দৃঢ় শোনালো যে আয়রা কিছুক্ষণের জন্য থমকে গেল। কিন্তু মাহিরের চোখে সেই চিরচেনা দুষ্টুমির ঝিলিক দেখে আয়রা আর রাগ ধরে রাখতে পারল না। আপনি একটা দুষ্টু লোক, আপনার কি আমার উপর রাগ হয় না? মাহির হেসে বলল, না, হয় না, কারণ তোমাকে পেয়ে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আর তোমার মতো বউ পেয়ে তো
একটু দুষ্টুমি করতেই পারি, তাই না? মাহির আয়রাকে কোলে করে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। আয়রা রাগে গজগজ করতে করতে বলল, নাটকবাজ লোক একটা। মাহির ঠোঁটে বাঁকা হাসি এনে বলল, তাই বুঝি? নাটক করতে জানি, তবে আরো একটা জিনিস খুব ভালো পারি, সেটা দেখাবো? আয়রা সন্দেহ ভরে তার দিকে তাকালো। মাহির এবার ধীরে ধীরে বিছানার দিকে এগোতে শুরু করলো। আয়রা ভয় আর লজ্জায় একসঙ্গে বলে উঠল, এই, এগিয়ে আসছেন কেন? দূরে যান। মাহির তখন একটুও থামলো না, বিছানায় ধপ করে শুয়ে পড়ল আর আয়রাকে এক টানে টেনে নিয়ে নিজের বুকের উপরে ফেলে দিল। মাহির, এ কি করছেন? ছাড়ুন আমায়। আয়রা চমকে উঠে বলে উঠল। মাহির মুচকি হেসে বলল, বউ, তোমাকে ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই, আর আল্লাহর দেওয়া অধিকারটা আমি পরিপূর্ণভাবে কাজে লাগাবো। তুমি তো আমারই। আয়রা তার বুক থেকে উঠে পালানোর চেষ্টা করতেই মাহির আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। তার গলার গাম্ভীর্য আর হাসির মিশেলে মিষ্টি কথা শুনে আয়রা অসহায় হয়ে গেল। রাগ করতে চেয়েও সে পারল না। মনে হচ্ছিল রাগ আর লজ্জার মাঝেও এক অদ্ভুত মায়া তাকে ঘিরে ধরেছে। মাহির আয়রার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়রা হঠাৎ মাহিরের দিকে তাকিয়ে ঢোক গিলল। এই দৃষ্টি তো অন্য কিছু বলে দিচ্ছে। আয়রা সাহস সঞ্চয় করলো। আয়রা ধমক দিয়ে বলল, ছাড়ুন আমায়। এভাবে সাপের মতো পেঁচিয়ে ধরছেন কেন? মাহির হাসতে হাসতে বলল, দূরে যাওয়ার জন্য তো আর বিদেশ থেকে তোমার কাছে আসিনি। এবার যুক্তরাষ্ট্রের 1 ডজন বাচ্চা নিয়ে তবেই ফিরে যাব। আয়রা থমকে গেল। 1 ডজন? মাহির যেন নিজের মজার জগতে মগ্ন। সে হঠাৎ সিরিয়াস মুখ করে বলল, জানো বাচ্চাগুলোর নাম কি হবে? আয়রা লজ্জায় কান গরম হয়ে গেল। রাগে ছটফট করতে করতে বলল, আপনার মাথায় কি সব আজে বাজে কথা আসে? খালি বাচ্চা বাচ্চা করছেন, অসভ্য একটা লোক। মাহির যেন আয়রার রাগে আরো মজা পেল। আয়রা তার বাঁকা হাসি দেখে আরো বিরক্ত হয়ে বলল, যান, দূরে সরুন আমার কাছ থেকে, আরেকটা বিয়ে করুন, তারপর 1 ডজন বাচ্চার বাবা হন। মাহির এবার হেসে বলল, তুমি কি সত্যি মনে করো আমি তোমাকে ছেড়ে আরেকটা বিয়ে করব? আমার তো একটাই স্বপ্ন, তুমি আর আমি, আর আমাদের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে পুরো বাড়ি ভরে যাবে। আর তুমি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমি তোমার জন্য চা বানাবো প্লাস রান্না করব। মাহিরের কথাগুলো এত আন্তরিক শোনালো যে আয়রা চুপ করে গেল। লজ্জায় মুখ নিচু করে থাকতেই মাহির বলল, বউ, এত রাগ করো না। তুমি রাগ করলে আমার দুনিয়াটা থমকে যায়। আয়রা মুখ ফিরিয়ে বলল, আপনার দুনিয়া থমকে যাক, আমার কিছুই যায় আসে না। মাহির হেসে বলল, ঠিক আছে, তাহলে এবার তোমাকে হাসাতে হবে, কারণ আমার দুনিয়া শুধু তোমার হাসির জন্যই ঘোরে। জানো, আমার ইচ্ছাটা 40টা বাচ্চার বাবা হওয়া। আয়রা রেগে গিয়ে বলল, আমি কখনো এতগুলো বাচ্চা নিব না, ঠিক আছে? মাহির এবার তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, বউ, তুমি তো দেখছি খুব নিষ্ঠুর মা হতে যাচ্ছ, তাই না? আমার বাচ্চাদের তো তাদের বাবার কোলে উঠতে দিচ্ছ না। আয়রা অবাক হয়ে তার দিকে তাকাতেই মাহির চোখটা বন্ধ করে বলল, ওই দেখো, আমি কল্পনায় দেখতে পাচ্ছি আমার 40টা বাচ্চা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমার কোলে ওঠার জন্য। আহা, এখন তো ওদের শান্ত করতে হবে। দেখো, আমি ওদেরকে একে একে কোলে নিচ্ছি, সবাইকে বলছি সবুর করো সবুর করো, তোমাদের বাবা আস্তে আস্তে সবাইকে কোলে নিবে। আয়রা রেগে ফেটে পড়ল, এই, আপনি চুপ করবেন নাকি আপনার মুখ সেলাই করে দিব আমি? মাহির তখন থামার বদলে আরো হাসতে লাগলো। আয়রা রেগে তাকাতেই হঠাৎ সে নিজের ঠোঁটে হাত রেখে চুপ করে গেল। চোখে এক ধরনের শিশুর সুলভ ভান করে বলল, এই তো, আমি চুপ। বউ, রাগ করো না, তোমার হাসি দেখতে চাই। আয়রা তার এই নাটুকে ভঙ্গি দেখে হেসে ফেলল। মাহির তৎক্ষণাৎই বলল, এই তো আমার বউ, তুমি হাসলে তো আমার দুনিয়া আলোকিত হয়ে যায়। আয়রা ভেংসি কেটে বলল, ঢং দেখে আর বাঁচি না, আপনি একটা দুষ্টু লোক। মাহির দুষ্টু হাসি দিয়ে বলল, বউ, এইভাবে ভেংচি দিও না, আমি কিন্তু কিস্তি মরে যাব। আয়রা রাগী চোখে তাকালো। মাহির চোখ মেরে বলল, বউ, রাগে তো তোমাকে মানায় না, তুমি হাসলে তবেই না আমি বাঁচবো। আয়রা হতাশ গলায় বলল, আমাকে সময় দিন, আপনাকে সহজে মেনে নিতে আমি পারবো না। আর কত সময় দেব বউ? 3 বছর কি কম সময়?
নাকি তুমি আমাকে বাবা হতে দিতে চাচ্ছ না, কোনটা? আয়রা এবার রেগে গিয়ে বলল, আবার মজা করা শুরু করছেন? মাহির এবার মজা করা বন্ধ করে গম্ভীর মুখে নিয়ে বলল, ঠিক আছে, তোমার যত সময় দরকার নাও, তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো, কারণ তুমি আমার দুনিয়া। আয়রা তার কথা শুনে কিছু না বলে চোখটা নামিয়ে নিল, আর মাহির গভীর ভালোবাসায় তাকে এক দৃষ্টিতে দেখতে লাগলো। হঠাৎ মাহির দুষ্টু হাসি দিয়ে বলল, বউ চলো, আমরা বাচ্চা হওয়ার জন্য প্রস্তুতি নেই। আয়রা রেগে ফেটে পড়ল, ছাড়ুন আমায়, কি বলছেন আপনি এসব? মাহির তবুও আয়রাকে আরো কাছে টেনে নিল, তার চুলে মুখ গুজে ঘ্রাণ নিতে নিতে মাতাল কণ্ঠে বলল, তোমার এই চুলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি বউ, তবে আমি এই গন্ধেই বেঁচে থাকতে চাই। তোমার থেকে দূরে থাকার কথা ভাবলেই যেন দমটা বন্ধ হয়ে আসে। এইভাবে কথা বলা বন্ধ করুন প্লিজ, নাটকবাজ লোক কোথাকার। মাহির মুচকি হেসে বলল, তাহলে কি করব বউ, তোমার থেকে দূরে সরে যাব? আয়রা এবার বেখেয়ালি মনে বলল, হুম। মাহির আরো কাছে টেনে নিয়ে বলল, বউ একটা কথা মনে রেখো, যতই তুমি আমাকে দূরে সরাবে ততই আমি তোমার কাছে আসব, এত কাছে যে তুমি আমার অস্তিত্ব অনুভব করবে, কারণ তুমি আমার প্রাণ আয়রা জান। আয়রা কান্নায় ভেঙে পড়ে বলল, আপনি কেন আমাকে ছেড়ে 3টা বছর দূরে ছিলেন? কিভাবে পারলেন আমাকে এভাবে ফেলে যেতে? আয়রার কথাগুলো যেন মাহিরের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আয়রা বিশ্বাস করো, এই 3টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা রাত শুধু তোমার মুখটা দেখতে চেয়েছি, কিন্তু পরিস্থিতি সবকিছু এমন ছিল যে আমার পক্ষে তোমার কাছে আসা সম্ভব ছিল না। আয়রা আরো জোরে কেঁদে বলল, আপনি জানেন না আপনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি, প্রতিটা দিন আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি আপনি ফিরলেন না। মাহির আর নিজেকে ধরে রাখতে পারল না, সে আয়রাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ছেড়ে যাওয়া, আমাকে ক্ষমা করো বউ, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আয়রা মাথা নিচু করে তার বুকে মাথা রাখলো, দুজনের অশ্রু যেন তাদের দূরত্ব মুছে দিল। মাগরিবের আজান শুনে আয়রা ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, আপনার তো 7টায় মিটিং আছে, তাহলে এখনো কেন শুয়ে আছেন, ছাড়ুন আমায়। মাহির আয়রার কথা শুনে একটু চুপ করে রইল, তারপর একটু হাসি দিয়ে বলল, এত সুন্দর বউ রেখে মিটিংয়ে যেতে ইচ্ছে করছে না, চলো না আমরা একটু প্রেম করি। আয়রা এবার রেগে গিয়ে বলল, এই, আর একবার যদি মজা করেন আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। মাহির তার চোখে একটু মিষ্টি হাসি নিয়ে বলল, আচ্ছা বউ, খারাপ হলে কি করবে? তুমি তো আবার হাতে কামড় দাও, চাইলে এখন থেকে আমার ঠোঁটেও কামড় দিতে পারো। আয়রা এবার রেগে গিয়ে বলল, এই, আপনি উঠবেন নাকি আমি? মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল, উঠছি তো কলিজা, এত রাগ কেন করো? আয়রা উঠে দাঁড়ালো, মাহির গভীর দৃষ্টিতে আয়রার দিকে তাকালো। আয়রা একটি সাদা রঙের লম্বা কুর্তি পরেছে, যা মার্জিত এবং রুচিসম্মত। কুর্তির সামনে বোতামের সুন্দর ডিজাইন রয়েছে, যা পোশাকটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তার চুলগুলো খোলা এবং সুন্দরভাবে গোছানো, যা তাকে স্নিগ্ধ এবং মোহনীয় দেখাচ্ছে। মাথায় ওড়না সাদা, আয়রার কানে ঝুলন্ত দুল রয়েছে, যা তার পুরো সাজসজ্জাকে আরো বেশি আকর্ষণীয় ও পরিপূর্ণ করে তুলেছে। মাহির মাতাল চাহনি দিয়ে ধীরে ধীরে আয়রার দিকে এগিয়ে যেতে লাগলো। আয়রা ভয় পেয়ে পেছাতে লাগলো। এক পর্যায়ে আয়রার পিঠ দেওয়ালের সাথে লেগে গেল। মাহির তার হাত দুটো দেওয়ালের সাথে রাখলো, যাতে করে আয়রা পালাতে না পারে। তারপর মাহির যা করলো, আয়রার চোখ কোটর থেকে বেরিয়ে আসলো। মাহির কোমর জড়িয়ে ধরে আসে, আর ধরে কাছে টেনে কানে ফিসফিস করে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ এত ভয় পাও কেন? আমি তো এখনো পর্যন্ত কিছু করলামই না, তুমি যেভাবে ভয় পাচ্ছ মনে হচ্ছে যেন আমি তোমাকে আমার বাচ্চার মা বানিয়েই ফেলেছি, কিন্তু তুমি চাইলে। আয়রা মাহিরের মুখটা চেপে ধরে লজ্জা মাখা গলায় বলল, চুপ, আপনি এত বেশি কথা বলেন কেন? মাহির আয়রার হাতে চুমু দিল। আয়রা হাতটা সরিয়ে নিতে চাইলে মাহির আয়রার হাতটা বুকে রেখে বলল,
আমি তোমায় আকাশ সমান ভালোবাসি, যত গভীর, যত বিশাল, যত অসীম তারার মেলা। তোমার প্রতি আমার ভালোবাসা যেন সেই আকাশের মতো, যা কখনো শেষ হয় না, কখনো থামে না, চিরন্তন ও অবিনশ্বর। সমুদ্রের প্রতিটি ঢেউয়ের মতো আমি তোমাকে ভালোবাসি। যতবার ঢেউ আসে তীরে, ততবারই আমার ভালোবাসা তাজা হয়ে ওঠে। তোমার জন্য আমার এই ভালোবাসা যেন সমুদ্রের সেই অজানা গভীরতা, যা কখনো দেখানো যায় না, কিন্তু জানিয়ে দেই তার অবিশ্বাস্য শক্তি। বলেই মাহির পকেট থেকে 2 ডজন হীরের চুড়ি বের করলো। আয়রা অবাক হয়ে তাকিয়ে রইল। মাহির মুচকি হেসে আয়রার হাতে চুড়িগুলো পরিয়ে দিল। তোমাকে প্রথম উপহার হিসাবে দিলাম, যত্ন নিও প্রিয়। বলে এক মুহূর্ত দেরি না করে আয়রার হাতে অনেকগুলো চুমু খেলো। আয়রা যতবারই হাত সরাতে চাইছে, ঠিক ততবারই মাহির আরো হাতে কিস করলো। আয়রা লজ্জা চোখে বন্ধ করে ফেললো। মাহির আসলো, আয়রার চোখে চুমু দিয়ে বলল, হ্যাঁ তো লজ্জা পেলে হবে বউ। আয়রা কথা এড়ানোর জন্য বলল, আপনি কিভাবে জানলেন আমার ডায়মন্ডের চিকন চুড়িগুলো অনেক বেশি পছন্দের? মাহির হেসে আয়রার হাতের দুটো নিজের গলার কাছে রাখলো। আয়রা চমকে উঠে তাকালো। মাহির কোমরটা জড়িয়ে ধরে কাছে টেনে কানের কাছে মুখ নিয়ে বলল, জানি কোনো একভাবে তোমার সকল খবর কেউ একজন আমায় দিত রোজ। তোমার ইচ্ছার ব্যাপারে তোমার থেকেও ভালো আমি জানি। বলেই আয়রার মুখের দিকে তাকিয়ে রইল। আয়রা মাথায় অনেক চিন্তা আসলো। হঠাৎ তার মনে হলো, মাহির হয়তো দুষ্টু জিন। যদি তাই না হতো, তাহলে এত রোমান্টিক কথা প্লাস আমার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? কই, যখন প্রথম ভার্সিটিতে দেখা হয়েছে তখন তো এমন করেনি। ও আল্লাহ, মোর এখন কি হইব? মোরে এখন মাইরা ফেলাবে নাকি? চিৎকার করতে হবে। আয়রা গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আব্বু ও চাচু, রাজ শয়তান আমায় বাঁচা, জিনে মোরে নিয়ে গেল। এ ক্যাডা কেমনে আছে মোরে বাঁচা, মোরে বেমালা ডরাইতেছি, তোরা হকগলি তাড়াতাড়ি আয়। বলেই আয়রা সে কি কান্না। মাহির ভুরু কুচকে তাকিয়ে রইল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আয়রার বরিশালের ভাষা শুনে হো হো করে হেসে দিল। আয়রা কেঁদেই যাচ্ছে। তার মনে হচ্ছে মাহির জিন আর তাকে তার দেশে নিয়ে যাবে। মাহির হাসতে হাসতে বলল, সিরিয়াসলি আয়রা জান, তুমি তো দেখছি খাস বরিশালের ভাষায় কথা বললে। আই লাইক ইট বৌজান। আয়রা কাঁদো কাঁদো গলায় বলল, জিন ভাই, আমায় প্লিজ মারবেন না। আমি তো আপনার বোনের মতো, তাই না? মাহির রেগে গিয়ে বলল, আয়রা, তুমি কি পাগল হয়ে গেছো? এমন করছো কেন? আর তুমি কি জানো না ইসলামের স্বামীকে ভাই বলে ডাকা নিষেধ? আয়রা আরো জোর করে কেঁদে কেঁদে ডাবল ভাবে মাহিরের ইসলামিক জ্ঞান কম ছিল এটা ভাবলো। বিয়ের সময় তো মাহিরই তো অনেকটা পশ্চিমা সংস্কৃতির ছিল, তাহলে কিভাবে এতটা ধার্মিক হলো? তাহলে মাহির নিশ্চয়ই জিন। মাহির হাত ধরতে চাইলে আয়রা দূরে সরে গেল। মাহির রেগে গিয়ে বলল, কান্না অফ করো, মাথাটা গরম করো না। আমি চাই না তুমি আমার রাগটা দেখো, কারণ তুমি আমার রাগ সহ্য করতে পারবে না প্রেয়সী। আমার ভয়ঙ্কর রাগ দেখলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমার শরীরে এক অদৃশ্য শীতলতা ছড়িয়ে পড়বে, এমন এক ভীতি যা তোমাকে নিঃশব্দে স্তব্ধ করে দেবে। মাহির কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে থেকে বলো, তাই আমায় রাগিও না আয়রা, কান্না অফ করো। আয়রা ঠোঁট উল্টিয়ে বলল, সত্যি আপনি মানুষ তো? মাহির বলল, হুম। আয়রা কান্না মাখা গলায় বলল, আমার বিশ্বাস হচ্ছে না। কি করলে বিশ্বাস হবে? বাসরটা সেরে ফেলি, তখন না হয় বিশ্বাস হবে। মানুষ না কি আমি? আসো, কাছে আসো যান। আয়রা ভয়ে ঢোক গিল। মাহির আয়রার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আয়রার কপালের ঠোঁটে শব্দ করে কিচ করলো। তারপর আরো কাছে টেনে নিয়ে একের পর এক আয়রার কপালে চুমু দিল। আয়রার লজ্জা মাখা গলায় বলল, এই থামুন প্লিজ। মাহির হিয়ালি গলায় বলল, থামবো তখনই যখন তুমি বিশ্বাস করবে আমি মানুষ। আয়রা এক প্রকার চিৎকার করে বলল, আমি বিশ্বাস করেছি আপনি মানুষ। মাহির হেসে আয়রার কপাল থেকে ঠোঁট দুটো ওঠালো। তখনই ফোনটা বেজে উঠল। মাহির ফোনটা কানে ধরল।
জয় উত্তেজিত হয়ে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। মিস্টার চৌধুরী রেগে বোম হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ফাটবে। মাহির কপাল কুঁচকে বলল, কেন? জয় মাথা চাপড়াতে চাপড়াতে বলল, হাই কপাল আমার। স্যার আপনার মিটিং ছিল 7টায়, এখন তো অলরেডি 8:30 বাজে। আপনি তো আগে এতটা বেখেয়ালি ছিলেন না। মাহির হতাশ গলায় বলল, এখন কি হবে? জয় রেগে গিয়ে বলল, আমি কি জানি। আর করুন বইয়ের সাথে রোম্যান্স আরো। মাহির রেগে গিয়ে বলল, তুই তো দেখছি আমার জাতশত্রু হয়ে যাচ্ছিস রে। জয় এবার থতমত খেয়ে বলল, স্যার তাড়াতাড়ি ল্যাপটপটা অন করুন আর মিটিংয়ে জয়েন হন। মাহির কলটা কেটে সোফায় বসে পড়ল। সে গম্ভীর মুখে ল্যাপটপ খুলল। মিটিংয়ে জয়েন হতেই মিস্টার চৌধুরী দিল এক চিৎকার, রেগে গিয়ে বলল, ওই মাহির, তোমার বড় বড় কথা গেল কোথায়? কত মিটিংয়ে বলেছি তুমি নাকি কাজকে বড় বড় করে দেখো, এখন তো দেখছি বাংলাদেশে গিয়ে বউকে বড় করে দেখছো। মাহির হতাশ গলায় বলল, সরি আমি, কারণ সে জানে এই চৌধুরী কতটা ডেঞ্জারাস। আজকে হয়তো একে মানাতে 1 ঘন্টা লেগে যাবে। মিস্টার চৌধুরী রেগে গিয়ে বলল, তোমার সরি দিয়ে আমি কি করব? হ্যাঁ, মাথায় ঢালবো নাকি? যাও, আজকে আর মিটিং করব না। তুমি ফ্রি হয়ে জানিও, তারপর করব। মাহির গম্ভীর গলায় বলল, স্যার এমন করছেন কেন? আপনি বুঝি আপনার বউকে ভালোবাসেন না? মিস্টার চৌধুরী রেগে গিয়ে বলল, এমন ভাব করছো মনে হচ্ছে তোমাদের নতুন বিয়ে হয়েছে। মাহির মজা করে বলল, হ্যাঁ আপনি তো বাঙালি, আমার কষ্টটা একটু বুঝুন। আমি এই 3 বছরে বউয়ের কাছে একবারও আসিনি, বাসর তো দূরের কথা। মিস্টার চৌধুরী এবার একটু নরম হলো। সে বলল, ওকে চলো এবার মিটিং শুরু করি। আর আমি সরি এইভাবে ব্যবহার করার জন্য। মাহির হেসে বলল, আমরাই তো, ব্যাপার না। তারপর মাহির আইটি সাপোর্টের সিস্টেমগুলো, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবহারে বিস্তারিত সব কিছু বলতে লাগলো। আমাদের বর্তমান সিস্টেমে কিছু বড় পরিবর্তন দরকার। প্রথমে সিস্টেম অপটিমাইজেশন করতে হবে, যাতে করে আমাদের সার্ভার যত দ্রুত কাজ করে এবং কোনো সমস্যা ছাড়াই চলতে থাকে। তারপর সিকিউরিটি আপগ্রেডের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সাইবার আক্রমণ থেকে বাঁচতে চাই, তবে আমাদের এনক্রিপশন ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া নেটওয়ার্কিং মনিটরিংয়ের জন্য নতুন টুলস ব্যবহার করা উচিত, যাতে করে সহজেই কোনো সমস্যার উৎস চিহ্নিত করা যায়। মিস্টার চৌধুরী মনোযোগ দিয়ে সবটাই শুনল। মিটিং শেষ হলে বলল, বুদ্ধিগুলো খারাপ না, অনেক বেস্ট তোমার প্ল্যানগুলো। কবে ফিরছো বাংলাদেশ থেকে? একেবারে 3 মাসের জন্য ছুটি না নিলেও পারতে। আমার তো তোমাকে ছাড়া এই যুক্তরাষ্ট্রের গুগল অফিসটা খালি খালি লাগে। মাহির হেসে গিয়ে বলল, খুব তাড়াতাড়ি আসবো। মিস্টার চৌধুরী বলল, এখন রাখি, তোমার ম্যাম ফোন করেছে। এখন বাসায় না গেলে হয়তো আমায় আজ সারা রাত দাঁড় করিয়ে রাখবে। রাখি কেমন? টেক কেয়ার। মাহির মাথা নেড়ে ল্যাপটপটা বন্ধ করলো। তারপর হাঁপ ছেড়ে বাঁচলো, আয়রা 1 গ্লাস পানি নিয়ে আসো তো। আয়রা এনে দিল। মাহির এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। আয়রা ভুরু কুঁচকে বলল, এমন করছেন কেন? মাহির হতাশ গলায় বলল, আরে কি করবো, তোমায় এই মিস্টার চৌধুরীর সাথে কেউ মিটিং করতে চায় না, গুগল অফিসের কেউই না। তার নাম শুনলেই পালায়। আমার সাথে ভালো সম্পর্ক, তার পেছনে কারণ আছে। তোমার শ্বশুরের বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে আমাদের বাড়িতে সব সময় সে আসতো। এই চৌধুরীর সাথেই আমাকে সব সময় মিটিং করতে হয়। অফিসের সবাই আমায় ভয় পায়। আমি আসার আগেই নিজেদের কাজকর্ম ঠিক করে নেই, কিন্তু মিস্টার চৌধুরী আমাকে ভয় পাওয়ার বদলে এক গাদা রোজ কথা শোনায়। একে নিয়ে আমি আছি মহা বিপদে। আয়রা হাসতে হাসতে বলল, হ্যাঁ একদম ঠিক হয়েছে, মিস্টার চৌধুরী আপনার জন্য ঠিক আছে। মাহির রেগে গিয়ে বলল, তাই বুঝি? তারপর আয়রাকে টেনে কোলে বসালো। আয়রার কাঁধে থুতনি রেখে বলল, ভালোবাসি আয়রা জান। আয়রা কেঁপে উঠল, কিছু বলতে পারল না। মাহির হেসে বলল, চলো না আমরা ঢাকার শহরটা ঘুরতে যাই। আয়রা উৎসুক হয়ে বলল, কোথায় যাব? মাহির চোখ টিপ মেরে বলল, সারপ্রাইজ। তাড়াতাড়ি বোরখা পরো তো। আয়রা দৌড়ে গিয়ে বোরখা পরে আসলো। মাহিরের হাত ধরে বলল, চলুন দ্রুত। মাহির আয়রার হাতের দিকে তাকালো। আয়রা থতমত খেয়ে বলল, আপনি ধরলে দোষ নেই, আমি ধরলে যত দোষ, তাই না? মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল,
হুম, কোনো দোষ নেই। আমি অনেক খুশি তুমি আমার সাথে আস্তে আস্তে ফ্রি হচ্ছ তাই। আয়রা লজ্জা পেল। মাহির আয়রার গালটা টেনে নিয়ে বলল, হলে আমার লজ্জাবতী বউটা খালি লজ্জা পায়। তোমার লজ্জায় বাসর রাতে দেখার আগে মনে হয় শেষ হয়ে যাবে। আয়রা কথা ঘোরানোর জন্য বলল, চলুন তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। ওকে, চলো। আয়রা ও মাহির একতলার সিঁড়ি বেয়ে নিচে নামলো। আয়রা দেখলো গেটের সামনে রিক্সা দাঁড়ানো। আয়রার মন খারাপ করে ভাবলো যদি রিক্সায় ঢাকা শহর ঘোরা যেত কত মজাই না হতো। কিন্তু মাহির সারা জীবন যুক্তরাষ্ট্রে বড় হয়েছে, সে কি আর রিক্সায় চড়বে? মাহির আয়রার দিকে তাকিয়ে তার ভাবনাগুলোকে বুঝলো। এক প্রকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এই রিক্সা তোমার জন্যই। আমি আজকের রাতের জন্য ভাড়া করেছি। কি খুশি তো? আয়রা খুশি হয়ে মাহিরকে জড়িয়ে ধরে বলল, খুব খুশি। মাহির আয়রার কানে কানে বলল, বউ, এখানে অনেক মানুষ আছে, তাই ছাড়ো, বেডরুমে গিয়ে জড়িয়ে ধরো, সাথে চাইলে চুমটুমো দিও, আমি কিছু মনে করব না। আয়রা লজ্জা ও রাগের সাথে ছেড়ে দিল, এই, আপনার কি লজ্জা করে না এমন কথা বলতে? না, করে না। তুমি যদি পাবলিক প্লেসে জড়িয়ে ধরতে পারো আর আমি রোমান্টিক কথা বললেই দোষ? এই চলুন তো, দ্রুত দেরি হয়ে যাচ্ছে। আয়রা এটা বলে দ্রুত রিকশায় উঠল। মাহির পেছন পেছন হেঁটে উঠল। আয়রাকে নিজের বুকের মাঝে নিল। আয়রা ওঠার জন্য ছটফট শুরু করলো। মাহির ঠোঁট দুটো আয়রার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলল, এভাবে ছটফট করো না, যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো, আর ঢাকা শহরের চারপাশটা দেখো। আয়রা চিন্তিত হয়ে বলল, এই মানুষ দেখলে কি ভাববে? মাহির হেসে বলল, কিচ্ছু ভাববে না, শুধু এনজয় করো সময়টা। আয়রা মাহিরের বুকে শুয়ে এই চারপাশটা দেখতে শুরু করলো। ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষের চলাচল, দোকানপাটের আলো, গাড়ির হর্ন, আর সেই সাথে শহরের খোলামেলা বাতাস আর মানে একটা শান্তি এনে দিল। সে শুধু মাহিরের বুকে মাথা রাখার অনুভূতি উপভোগ করছিল। মাহির হেসে বলল, কেমন লাগছে আমার সারপ্রাইজ বউ পাখি? আয়রা মাহিরের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো লাগছে। আপনি কিভাবে জানলেন আমার এইভাবে রাতে ঘুরতে ভালো লাগে? মাহির আরো কাছে টেনে নিয়ে আয়রার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমি সব জানিব। আর আমি কিভাবে সব জানি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে, ওয়েট করো। আয়রা হেসে বলল, করলাম ওয়েট। এই তো, আমার মিষ্টি বউটা সবকিছু বুঝে ফেলেছে। তারপর রিক্সাটা নদীর পাড়ে এসে থামলো। আয়রা ধীরে ধীরে মাথা তুলে চারপাশে দৃশ্য দেখতে শুরু করলো। নদীটার শান্তিপূর্ণ ঢেউ, চারপাশে সাদা মেঘের ছায়া, সবকিছু যেন তার একান্ত সময়কে আরো বিশেষ করে তুলেছিল। মাহির রিক্সা থেকে নেমে আয়রার দিকে হাত বাড়িয়ে দিল। আয়রা হেসে নামলো। নদীর ধারে হালকা ঠান্ডা হাওয়া ছিল, যা আয়রার নেকাব বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মাহির আয়রার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো, এই নদীর পানি যেমন শান্ত তেমনি আমাদের সম্পর্কটাও এমনি শান্ত। নদীর পানির মতন চিরকাল বয়ে যাবে, থামবে না। আয়রা মাহিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো, তারপর নদীর পানিতে তাকিয়ে বলল, হুম, তা দেখা যাবে কতটা বয়ে চলে। মাহির আয়রার হাতটা আরো শক্ত করে ধরল। তার চোখে এক ধরনের গভীর ভালোবাসা ছিল, যা আয়রার হৃদয়ের পর্যন্ত পৌঁছে গেল। মাহির হেসে বলল, কলিজা, আমি তোমার সাথে এই দুনিয়ায় থাকতে চাই না, আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই অনন্তকাল ধরে, যেখানে সারাক্ষণ তোমার সাথে প্রেম করব। আয়রা মাথা নিচু করে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। এই, চুপ করুন, আমার লজ্জা লাগছে। মাহির তার চোখের দিকে তাকিয়ে হাসলো এবং বলল, এত লজ্জা পেলে হবে না বউ, আমার সাথে ফ্রি হতে হবে। এই ধরো, যেমন আমি একটা চুমু দিলে তুমি দুইটা দিবে, আমি 1 ঘন্টা জড়িয়ে ধরলে তুমি 2 ঘন্টা জড়িয়ে ধরবে। জানো আমি কি চাই? তুমি রোজ গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার কপালে চুমু দিয়ে ঘুম ভাঙাবে। আমি আধো আধো চোখ খুলব, তুমি চোখে বেশ কয়েকটা চুমু দিবে। তারপর তোমার কমলার কোয়ার মতো ঠোঁট দুটো আমার কানের কাছে নিয়ে বলবে, ওঠো প্রিয়তম, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তো। তারপর আমি তোমায় আমার বুকের ওপরে ফেলবো। তারপর অনেকগুলো চুমু দিব, যাকে বলে ডাবল ডাবল। জানো আর? আয়রা মাহিরের হাত দুটো শক্ত করে ধরে বলো, চুপ করো না প্লিজ,
আপনি এমন করবেন জানলে আসতামই না। এত লজ্জা দেন কেন? মাহির আয়রার হাতটা টেনে ধরে নিয়ে গিয়ে নদীর পাড়ে বসলো। এক পর্যায়ে হেসে বলল, তোমার লজ্জারাঙা মুখ দেখতে অনেক বেশি ভালো লাগে। মন চায় সারাক্ষণ তোমার গাল দুটোকে ছুঁয়ে দিতে। আয়রা মাহিরের কাঁধে মাথা রাখলো। মাহির আয়রার ডান হাতটা টেনে অনেকগুলো চুমু দিল। তারপর মাহির আয়রার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়রা উত্তেজিত হয়ে বলল, আমি নদীর পানিতে পা ভেজাই। মাহির হেসে বলল, ওকে, ভেজাও। আয়রা নিজের পা নদীর পানিতে ভেজালো। জানেন, কখনো বাবা আমায় রিকশায় চড়তে দেয়নি, নদীর পানিতে পা ভেজাতে দেয়নি, রাস্তার পাশের খাবার খেতে দেয়নি। কেন জানেন? আমি জজের মেয়ে বলে। যদি মা বেঁচে থাকতো নিশ্চয় আবদারগুলো পূরণ করতো। মাহিরের মন খারাপ হয়ে গেল। কলিজা, আমি আসি তো নাকি? আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এখন বলো, কি খাবে? আয়রা লাফিয়ে উঠিয়ে বলল, সত্যি? মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল, হুম। আয়রা কিছুক্ষণ দোকানপাটের দিকে তাকালো, তারপর হেসে বলল, আমি ফুচকা খাবো প্লাস ঝালমুড়ি খাবো। মাহির শান্তভাবে বলল, ওকে, চলো। তারা দুজন দোকানে গেল। ফুচকাওয়ালা চোখ ডোলে আবারও তাকালো। বলল, ক্যাডা আপনি? বিদেশি স্যার? আপনি তো একেবারে বিদেশি গো মতো দেখতে। আপনার দেশ কোথায়? মাহির ভুরু কুঁচকে বলল, আমার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ফুচকাওয়ালা চিৎকার করে বলে, ও আল্লাহ, মোর দোকানে বিদেশি সাহেব আইছে, মুই এখন কি করুম? তার চিৎকার শুনে মাহির থতমত খেয়ে গেল। আয়রার দিকে তাকালো, দেখলো আয়রার নেকাবের ওপর মুখে হাত দিয়ে হাসছে। মাহির রেগে গিয়ে বলল, এই, মজা নিচ্ছ নাকি? আয়রা হেসে বলল, জনাব, ফুচকাওয়ালা বলল কি নিবা কও তোমরা? মাহির বলল, এক প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা বানিয়ে দিল। যখনই টাকা দিতে যাবে ফুচকাওয়ালা কোনোভাবেই নিবে না। তার একটাই কথা, এই প্রথম কোনো বিদেশি সাহেব আসছে ফুচকা খেতে, সে টাকা কোনোভাবেই নিবে না। মাহির পড়ল মহা জ্বালায়। আপনি নিন টাকাটা, আমি খুশি হয়ে দিচ্ছি। অনেক বোঝানোর পর ফুচকাওয়ালা টাকাটা নিল। ফুচকাওয়ালা হেসে বলল, 1000 টাকার নোট, দাঁড়ান মুই ভাঙতি করে আনতাছি। মাহির হেসে বলল, লাগবে না, আপনি রেখে দিন। তারপর দ্রুত আয়রার হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে গিয়ে বসলো। মুখটা গম্ভীর করে রাখলো। আয়রা হাসলো। রাগ করেছেন বুঝি? মাহির মুখ ভার করে চুপ করে রইল। আয়রা হেসে বলল, আমি কখনো হাসবো না। তারপর 30-40 বার সরি বলল। মাহির বলল, সরি গ্রহণ করতে পারি একটা শর্তে। আয়রা সন্দিহান চোখে বলল, কি শর্ত? মাহির দুষ্টু হেসে বলল, আমায় রোজ একটা করে চুমু দিতে হবে। আয়রা রেগে গিয়ে বলল, আসছে, ওনারে নাকি আমি চুমু দিব? আমারে এত ঠেকা পড়ে নাই, লাগবে না আপনার সরি গ্রহণ করা। মাহির বলল, ওকে। আমিও চুপ করলাম। আয়রা কাঁদো কাঁদো গলায় বলল, এমন করছেন কেন? তাহলে মেনে নাও। ওকে, আমি রাজি। মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল, দাও ফুচকার প্লেটটা খাইয়ে দিই। আয়রা দিল। মাহির খাওয়াতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে একজন ডাক দিল। আয়রাও আর মাহির চমকে উঠল। জয় বলল, স্যার, এই ধরুন আপনার কৃষ্ণচূড়া ফুল, অনেক কষ্টে আনছি, আর একজন লোকের দৌড়ানিও খাইছি। মাহির গলা উঁচু করে বলল, এই না হলে আমার অ্যাসিস্ট্যান্ট, এবার যা, আমার বউয়ের সাথে রোম্যান্স করতে দে। জয় থতমত খেয়ে চলে গেল। মাহির ফুলগুলো হাতে নিয়ে আয়রার দিকে বাড়িয়ে দিল। আয়রা খুশি মনে সেটা হাতে নিল, ফুলগুলো দেখলো। আয়রার অতীতের কথা মনে পড়ল। একদিন আয়রা রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ দেখে বলল, বাবা, আমার ফুল লাগবে। আয়রার বাবা রেগে গিয়ে বলল, তুমি জাজের মেয়ে, এইসব রাস্তার পাশের ফুলে হাত দিবে? আয়রা অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। মাহির চিন্তিত গলায় বলল, কি হয়েছে আয়রা জান? আয়রা তাকিয়ে বলল, কিছু না, আমি আপনার বুকে মাথা রাখবো। ওকে। আয়রা মাথা রাখলো। তারপর আকাশটা দেখতে লাগলো। নদীর পানির শব্দ কানে আসছে। আয়রার মন খুশিতে নেচে উঠল। তবে দূর থেকে একটি মেয়ে হেঁটে আসতে থাকে। তার মুখ রাগে ফেটে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একজন চিৎকার করে বলল, মাহির, তুমি তো বলেছিলে আয়রাকে ডিভোর্স দিবে, তাহলে আয়রাকে কেন বুকে জড়িয়ে ধরে আছো? মাহির চমকে পেছনে তাকালো। আয়রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আয়রা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাহির দাঁতে দাঁত চেপে ধমকে বলল,
এসব কি বলছো তুমি সোনিয়া? আর তুমি কবে ফিরলে? সোনিয়া কেঁপে উঠে কান্না মাখা গলায় বলল, তুমি এভাবে কেন কথা বলছো মাহির? আমি আজকেই বাংলাদেশে এসেছি শুধু তোমার জন্য। তুমি আমায় বলেছিলে তুমি আমার, তোমার সাথে আমার সম্পর্ক দীর্ঘ 5 বছর ধরে। তাহলে এখন এই মিথ্যা নাটক কেন করছো? মাহির রেগে একটা চড় মারল। চড়ের শব্দে আয়রা কেঁপে উঠল। অবাক নয়নে মাহিরের দিকে তাকালো। মাহিরের মুখ রাগে লাল হয়ে গেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। আয়রা ভয় পেয়ে বলল, আপনি এটা কি করলেন মাহির? মাহির রেগে চিৎকার করে বলল, এই সোনিয়া, আমি তোমার থেকে 3 বছরের বড়, আর তুমি আমার নাম ধরে ডাকছো? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আশেপাশের মানুষও অবাক নয়নে তাকিয়ে রইল। সোনিয়া কাঁদতে কাঁদতে মাহিরকে জড়িয়ে ধরে বলল, আমি তোমায় ছাড়া বাঁচবো না মাহির। তোমার ভালোবাসা কি তাহলে মিথ্যা ছিল? আমি কি আয়রার থেকে বেশি অসুন্দর? তুমি তো আমার সঙ্গে রাতও কাটিয়েছো, তখন কেন এত ভালোবাসা দিয়েছিলে? মাহির ঠেলে দূরে সরাতে চাইলে সোনিয়া আরো জোরে চেপে ধরল। আয়রা মুখটা চেপে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে বিশ্বাস করে ভুল করেছি মাহির। ভেবেছি আপনি আমার স্বামী, যার সাথে বেয়াদবি করলেও গুনাহ লিখবে ফেরেশতারা। আমি শুধু আমার প্রতি আমার হকগুলো পালন করেছি। আমি কখনো চাইনি স্বামীর অসন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ ক্ষমাশীল বান্দাদেরকে পছন্দ করেন। তাই আমি আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছিলাম, কারণ আমি আপনাকে বড্ড বেশি ভালোবাসি মাহির। আপনি আমার প্রথম প্রেম ছিলেন মাহির, যেটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়েছিল। আমি এতদিন ভেবেছি আপনি যুক্তরাষ্ট্রে গুগলে কাজে ব্যস্ত, কিন্তু এখন বুঝতে পারছি আপনি কি জন্য দূরে ছিলেন। আই হেট ইউ মাহির। মাহির কাঁপা কাঁপা গলায় বলল, আয়রা তুমি ভুল বুঝছো। জোর করে সোনিয়াকে বুক থেকে সরালো, কিন্তু ততক্ষণে আয়রা দ্রুত দৌড়ে এসে রিকশায় উঠে বলল, দ্রুত চলুন বসুন্ধরা। মাহির ছুটে এলো, কিন্তু আশেপাশে কোনো রিকশা দেখতে পেল না। হতাশ হয়ে তাকিয়ে রইল। জয়কে দ্রুত ফোন করলো গাড়ি নিয়ে আসতে। জয় দ্রুত গাড়িতে নিয়ে আসলো। মাহির দ্রুত গাড়ি চালাতে শুরু করলো। সে জানে আয়রার রাগ সম্পর্কে, আয়রার জিদ ভয়ঙ্কর। মাহির দ্রুত গাড়ি থামিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দরজা ধাক্কাতে লাগলো, আয়রা দরজা খোলো। আয়রা কোনো কথা বলল না, দরজার পাশে চুপ করে বসে রইল। মুখে হাত দিয়ে সে কান্না করছে। এভাবেই 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ মাহিরের ফোনটা বেজে উঠল। যারা উত্তেজিত গলায় বলল, ভাইয়া, সোনিয়া আপু সুইসাইড করছে, তুমি দ্রুত আসো। মাহির দ্রুত নিচে গিয়ে গাড়ি চালিয়ে হাসপাতালে চলে গেল। আয়রা সবই শুনল। কান্না মাখা গলায় বারান্দা দিয়ে তাকিয়ে বলল, সোনিয়া এসেছে, আর আমার প্রতি আপনার সব ভালোবাসা শেষ হয়ে গেছে। তাই না? আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেব। মাহির ইফতেখার চৌধুরী। আয়রা নিজের ফোনটা বের করে তার 2 ভাই রাজের নাম্বারে ডায়াল করে কান্না করতে লাগলো। রাজ ফোন ধরে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোর? চাচু কি কিছু বলেছে তোকে? আয়রা সব ঘটনা খুলে বলল। রাজ রেগে গিয়ে বলল, তাহলে মাহির ভাই দেশে ফিরেছে, তাই না? আমি আগেই জানতাম যুক্তরাষ্ট্রের ছেলেদের চরিত্র ভালো হয় না, কিন্তু তুই চিন্তা করিস না, আমি এখনই গাড়ি নিয়ে আসছি। তুই গেট দিয়ে বের হ, আমরা আজই বরিশালে যাব। আয়রা হেসকি তুলে বলল, হুম। আয়রা জামা কাপড় কিছু না নিয়েই এক কাপড়ে গেট দিয়ে বেরিয়ে পড়ল। রাজ গেটের কাছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। আয়রার হাত ধরে গাড়িতে ওঠালো। গাড়ি চলতে থাকলো। মাহির হাসপাতালে গিয়ে দেখলো সোনিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। সোনিয়ার মা তাকে দেখে চিৎকার করে বলল, তোমার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে মাহির। তুমি একজন প্রতারক। মাহির রাগী গলায় বলল, আমি কিছুই করিনি, আমি আয়রাকে ভালোবাসি। সোনিয়ার এইসব পাগলামি আমার ভালো লাগছে না আন্টি। সোনিয়াকে আমি সবসময় বোনের নজরে দেখেছি, আর আমি যখন দিনের পথে ফিরি তখন থেকে সোনিয়ার সাথে কথা বলিনি। আমি সোনিয়াকে বারবার বলেছি আমি বিবাহিত, তবুও সে আজ কি করলো? আয়রার সামনে মিথ্যা বলল। আমি আপনার মেয়ের সাথে কবে কখন রাত কাটিয়েছি বলুন? আপনার মেয়ের জন্য আমার বৈবাহিক সম্পর্ক ভাঙনের পথে।
এই কথা বলেই মাহির আর কারোর কথা না শুনেই দ্রুত হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে লাগলো। গাড়িতে বসেই স্টিয়ারিং এ হাত রেখে ভাবলো, আয়রা জান, তুমি আমার কথা না শুনে এমন করলে। মাহির গাড়ি চালিয়ে ফ্ল্যাটের সামনে এসে থামলো। দ্রুত একতলায় উঠে গেল। আয়রা ফ্ল্যাটের সামনে গিয়ে দেখলো দরজায় তালা মারা। মাহির রাগে ফেটে পড়ল। মাহির গর্জে উঠল, আয়রা, তুমি কোথায় গেলে? আমার সাথে কথা না বলে কিভাবে চলে যেতে পারলে? তালাবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে মাহির হতাশভাবে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মন চলতে লাগলো হাজারো প্রশ্ন। কেন আমায় এভাবে শাস্তি দিলে আয়রা জান? তোমার রাগের কারণ তো আমি বুঝি, কিন্তু আমার কথাও তো শুনতে পারতে। কিছুক্ষণ পর মাহির উঠে দাঁড়িয়ে নিজের ফোনটা বের করে আয়রাকে বারবার কল দিতে শুরু করলো। ফোনটি বন্ধ পেয়ে সে আরো উত্তেজিত হয়ে উঠল। তুমি কি আমাকে সত্যি ছেড়ে চলে গেলে আয়রা জান? আমি কিভাবে সব ঠিক করব যদি তুমি আমাকে একটা সুযোগ না দাও? মাহির হতাশ হয়ে করিডোরের এক পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, চোখে জল। মাহির রাগে ফেটে পড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ফোনটা বের করে শ্বশুরকে কল দিল। ফোনের সংযোগ পাওয়ার সাথে সাথে মাহির গলায় গম্ভীর রাগ আর দুঃখ মিশিয়ে বলল, মাহির, শ্বশুর মশাই, আপনার জন্যই আজ আমার সংসারের সব শেষ। 3 বছর আগে যদি আপনার কথা না শুনে রোজ আয়রার সাথে কথা বলতাম, তাহলে আজ এমনটা হতো না। আপনার কারণেই আজ এমনটা হলো। শ্বশুর অবাক হয়ে বলল, মাহির, এসব কি বলছো? কি হয়েছে? ঠিক মতো বলো তো। আপনার মেয়ে আয়রা, সে আমাকে ভুল বুঝে সবকিছু শেষ করে দিয়েছে। আপনি এখনো কিভাবে বলেন আয়রাকে বলেননি? আপনার কথা রাখার জন্যই দূরে ছিলাম আমি। আপনি আমার জীবনটা নিয়ে খেলা করেছেন। আমি আর পারছি না শ্বশুরমশাই, বড্ড ক্লান্ত এবার আমি। মাহির ফোনটা কেটে ফেটে পড়ল। তার মাথায় যেন ঝড় বইতে লাগলো। নিজের ব্যর্থতা, পরিস্থিতির চাপে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মাহির নিচতলায় নেমে ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়ির গেটের সামনে এসে থামলো। তার মনের ভেতর তখনও অসংখ্য চিন্তার ভিড়। গাড়িটা পার্ক করে মাথা নিচু করে বাড়ির ভেতরে ঢুকলো। আশেপাশে কেউ কিছু জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দিল না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে চুপচাপ বিছানায় বসে পড়ল। চারিদিকে যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। মাহিরের চোখে হতাশার ছাপ স্পষ্ট। নিজেকে ভেঙে পড়া মানুষ মনে হচ্ছিল তার। সে নিজের মাথা ধরে ফিসফিস করে বলল, কিভাবে সব ঠিক করব? আয়রাকে কিভাবে আবার আমার জীবনে ফিরিয়ে আনব? এই প্রশ্নের উত্তর খুঁজে সে গভীর চিন্তায় ডুবে গেল। অন্যদিকে গাড়ির ভেতরে বসে আয়রা রাজকে বলল, রাজ, আমি এখন কি করব? রাজ গাড়ি চালাতে চালাতে বলল, তুই আগে নিজেকে সময় দে। মাহির ভাই যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে সে ফিরে আসবে, কিন্তু যদি সে সোনিয়াকে বেছে নেয় তাহলে তুই নিজের পথ বেছে নিবি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আয়রা ফিসফিস করে বলল, সব শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, সব, আমার স্বপ্ন, সব শেষ হয়ে গেছে। গাড়ি দ্রুত চলতে থাকলো। আকাশ ধীরে ধীরে কালো থেকে আরো ফিকে হয়ে আসছে। রাত শেষ হয়ে ভোর আসতে চলেছে। কিন্তু মাহির আর আয়রা জীবনে কি সত্যি নতুন ভোর আসবে? এই প্রশ্ন এখনো উত্তর জানা নেই কারোর। গাড়ি আস্তে আস্তে বরিশালের পথে ঢুকলো। চারপাশে নীরব রাস্তা। রাতের আবহাওয়া যেন আরো গভীর হয়ে উঠেছে। আয়রা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু চোখের ক্লান্তি তাকে শান্তি খুঁজে নিতে বাধ্য করলো। আয়রা নরম গলায় বলল, রাজ, আমার খুব ঘুম পাচ্ছে। রাজ এক চোখ রাস্তায় রেখে হাসি মুখে বলল, ওকে আয়রা, তুমি ঘুমাও, আমি তো আছি, চিন্তা করো না। আয়রা জানালার পাশেই মাথা হেলিয়ে চোখটা বন্ধ করলো। গাড়ির মৃদু দোলানি আর রাস্তার বাতাসের শব্দ তাকে গভীরভাবে ঘুমে নিয়ে গেল। রাজ গাড়ি চালাতে চালাতে এক ঝলক বোনের দিকে তাকালো। তার মুখে এক শান্তির ছাপ দেখে রাজ একটু হেসে বলল, তোর শান্তিটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তোকে সবসময় ভালো রাখুক। গাড়ি এগিয়ে চলল বরিশালের পথে। গাড়ি আস্তে আস্তে এসে থামলো জমিদার বাড়ির সামনে। বিশাল লোহার গেটের অপরে সাদা রঙের পুরানো স্থাপত্য,
যা তার গৌরবময় অতীতের সাক্ষ্য দেয়। এটি একসময় আয়রার দাদার জমিদার বাড়ি ছিল, যা এই পরিবারের ঐতিহ্যের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়ে আছে। রাজ গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। গেটের ভেতর পুরানো আম গাছের সারি আর উঠোন জুড়ে ছড়িয়ে থাকা শ্যাওলা ধরা পথ যেন জমিদার কালের গল্প বলছে। রাজ পেছনের দরজাটা খুলে বলল, আয়রা ওঠ, আমরা এসে গেছি। আয়রা ঘুম জড়ানো চোখে ধীরে গাড়ি থেকে নামলো। বিশাল বাড়ির দিকে তাকিয়ে তার মনে পুরানো স্মৃতির ঢেউ খেলল। একসময় এখানেই সে তার ছোটবেলা অনেক সময়টা কাটিয়েছে। আয়রা ম্লান হাসি দিয়ে বলল, রাজ, সবকিছু এখনো একই রকম আছে। হ্যাঁ, সময় বদলালেও কিছু কিছু জিনিস ঠিক একই থাকে। চল ভেতরে যাই। তারা গেট খুলে ভেতরে ঢুকলো। জমিদার বাড়ির আভিজাত্য এখনো প্রতিটা কোনায় কোনায় টিকে আছে। আয়রা দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই তার বাবা রাগী কণ্ঠে বলেন, দাঁড়াও আয়রা, তুমি তোমার স্বামীর অনুমতি না নিয়েই আমার বাড়িতে কেন এসেছো? আয়রা থমকে দাঁড়িয়ে বাবার দিকে ফিরে তাকালো। চোখে কষ্ট আর অভিমানের ছাপ স্পষ্ট। শান্ত গলায় বলল, কি অনুমতি নিব বাবা? যে মানুষটা আমাকে রেখে 3 বছর আগে পালিয়েছিল, তার কাছ থেকে অনুমতি নিব? তার বাবার মুখ কঠিন হয়ে উঠল। রাগ চেপে ধরে বললেন, মানুষের চোখের দেখা সবসময় সত্যি হয় না আয়রা। তুমি যা দেখেছো তা হয়তো পুরোটা সত্য নয়। আয়রার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে বলল, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না বাবা, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। তার বাবা তার পেছনে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু আয়রা ততক্ষণে নিজের রুমের দিকে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল। বাবার মুখের বলা কথাগুলো যেন তার মনে কাটার মতো বিঁধতে থাকলো। আয়রার বাবা রাগে ফেটে পড়ে বলল, রাজ, তুমি আমার কথা না শুনে আয়রাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছো? তুমি কি চাও না তোমার বোন সুখে থাকুক? আমি তোমাকে বারবার বলেছি আয়রার জিদকে প্রশ্রয় তুমি দিবে না, কিন্তু তুমি আমার কথা শুনছই না। রাস্তার চাচ্চুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়রা আমার দুধ বোন, তাকে কষ্ট পেতে দেখলে সবার আগে আমি কষ্ট পাই। আমি কখনো চাইবো না আমার বোন কোনো চরিত্রহীনের সঙ্গে সংসার করুক। আমি চাই। আয়রার বাবা কথা কেটে চিৎকার করে বলল, আমাকে মাহিরের বিষয়ে কিছু বলার দরকার নেই। আমি জানি মাহির কেমন। আমি চাই কালকেই তুমি ও আয়রা ঢাকার উদ্দেশ্যে রওনা হও। রাজ ধৈর্য ধরে জবাব দিল, আমি কখনো চাইনি মাহির ভাইয়ের সাথে আয়রার বিয়ে হোক। কলি আপু পালিয়ে যাওয়ার পর আপনি জোর করে কেন বিয়ে দিলেন? আমি তো আগে থেকেই তাকে পছন্দ করতাম না। আমি মাহির ভাইয়ের মতো চরিত্রহীন লোকের হাতে আমার বোনকে তুলে দিব না। সে তো কখনো সুখ দিতে পারবে না আয়রাকে। আয়রার বাবা ঠাস করে একটা চড় মেরে বললেন, তুমি আমার মুখের উপরে কথা বলছো রাজ? আমি ভাবতেই পারছি না এতটা অধঃপতন তোমার হয়েছে। আজকে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। রাজ অবাক নয়নে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, এই বাড়ি আমার দাদার। আমি এই বাড়ি থেকে কোনোভাবেই যাব না। আপনি যেমন এই বাড়ির ছেলে, তেমন আমিও এই বাড়ির ছেলে। তারপর আর এক মুহূর্ত কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। রাজের কথাগুলো শুনে আয়রার বাবা এক মুহূর্তের জন্য যেন চুপ হয়ে গেল। সে জানতো রাজ আয়রাকে নিয়ে সত্যি চিন্তিত, কিন্তু তার নিজের মনের অশান্তি রাজের কথার চেয়েও বেশি বড় হয়ে উঠল। আয়রা রুমে বসে অনেকক্ষণ চুপচাপ ভাবছিল। তার মনে একটুও শান্তি ছিল না। মাহিরের রোমান্টিক কথাগুলো বারবার তার মনে ঘুরপাক খাচ্ছিল। গত 3 বছরে যা ঘটেছে, বর্তমানে যা ঘটল, তা সে এত সহজে ভুলতে পারবে না। মাহিরের প্রতি তার অনুভূতিগুলো নেশার মতো মারাত্মক। যদিও আয়রা নিজেকে 3 বছর ধরে বহুবার বুঝিয়েছিল এগুলো শুধুই অতীত, কিন্তু এই মুহূর্তে সে এই সব অনুভূতিকে এড়িয়ে যেতে পারছিল না। মাহিরের চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আয়রা ঠিক করলো ছাদে যাবে, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবে। এই ভাবনায় আয়রা উঠে দাঁড়ালো এবং ছাদের দিকে যেতে লাগলো। রাজ ফ্রেশ হয়ে এসে আয়রার রুমে গিয়ে দেখলো আয়রা রুমে নেই। ঘরের প্রতিটি কোণায় চোখ বুলিয়ে তারপর রান্নাঘরে চলে গেল। তার মনে হচ্ছিল হয়তো আরা কিছু সময় একা থাকতে চায়।
রান্নাঘর থেকে 1 কাপ কফি বানিয়ে সে ছাদের দিকে হাঁটা দিল। মনে মনে ভাবছিল হয়তো সেখানে গিয়ে আয়রাকে খুঁজে পাবে। রাত গভীর, আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে, চারপাশ নিস্তব্ধ। আয়রা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, মুখ চেপে ধরে কাঁদছে। তার কান্নার শব্দ যেন রাতের নির্জনতায় মিশে গেছে। হঠাৎ পেছন থেকে রাজ এসে ধীরে ধীরে 1 কাপ ধোয়া ওঠা কফি এগিয়ে দিল। আয়রা কাপটা হাতে নিল, কিন্তু তার দৃষ্টি আকাশে স্থির। গভীর এক দৃষ্টিতে তার চোখে যেন হাজারো প্রশ্ন। ধীরে ধীরে কফিতে চুমুক দিতে দিতে সে বলল, দুনিয়ার সামনে আমরা সবাই কত সুখী, মুখে হাসি, কত আনন্দ, চারপাশের জীবন সাজানো গল্প। কিন্তু নিজের সঙ্গে একান্তে থাকলে কি আমরা সত্যিই সুখী? গভীর রাতে নিজের মনে প্রশ্ন করলে কি জবাব মেলে? আমরা সবাই হয়তো এক একটা চরিত্র, যে নিজের জীবনের মঞ্চে অভিনয় করে চলেছি। কেউ সুখী থাকার অভিনয় করছি, কেউ আবার মানিয়ে নেওয়ার। কিন্তু সেই অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব, অব্যক্ত কষ্ট আর অনেক না পাওয়া। বাইরে থেকে দেখে মনে হয় সবকিছুই ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো আমরা কেউই পুরোপুরি ঠিক নেই। সত্যিকারের সুখ আসলে কি? সেটা কি অন্যের কাছে দেখানো হাসি, নাকি নিজের মনের গভীর শান্তি? অনেক সময় আমরা এমন এক জীবন বেছে নেই যেখানে সুখী থাকার অভিনয়ে নিজেদেরকে ক্লান্ত করে তুলি। হয়তো পরিস্থিতি মানিয়ে নেওয়ার নাম দিয়েই এটাকে সুখ ভাবতে শিখি। আসলে আমরা সবাই হয়তো কোনো না কোনোভাবে সুখ খুঁজেছি, কিন্তু সেই সুখ কি সত্যি পাই, নাকি নিজেরাই তাকে হারিয়ে ফেলি অভিনয়ের ভিড়ে? রাজ হাত দিয়ে আয়রার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, শোনো ছোট পরি, কাউকে ভালোবাসা মানে তাকে নিজের কাছে বেঁধে রাখা নয়, বরং তাকে মুক্তি দেওয়া। ভালোবাসা তো পাখির মতো, যদি তুমি সত্যিকারের ভালোবাসো তবে তাকে উড়তে দাও। তার ইচ্ছার ডানায় ভর করে সে যদি ফিরে আসে, তখনও তুমি বুঝবে সে তোমারই ছিল এবং চিরকাল তোমারই থাকবে। তাকে যতই তুমি মুক্ত করো না কেন, তার অন্তরের ভালোবাসা যদি তোমার প্রতি সত্য হয়, তবে পৃথিবীর যে কোনো কোণ থেকে সে তোমার কাছে ফিরে আসবে। কারণ ভালোবাসার টান এমন এক শক্তি যা কোনো দূরত্ব বা বাধা মানে না। সত্যিকারের ভালোবাসা কখনোই দমিয়ে রাখা যায় না, এটি নিজেই তার পথ খুঁজে নেয়। আসল শান্তি তো তখন পাওয়া যায় যখন ভালোবাসার মানুষটিকে মুক্ত করে নিজের ভালোবাসার পরীক্ষাটা সময়ের ওপরে ছেড়ে দেওয়া হয়। তাকে বাধার চেষ্টা না করে তার ইচ্ছাটাকে সম্মান করলে বোঝা যায় ভালোবাসা আসলে কতটা গভীর। যে ভালোবাসায় অধিকার নেই, শর্ত নেই, শুধু আছে বিশ্বাস আর স্বাধীনতা, সেটাই সবচেয়ে পবিত্র। আর যদি সে ফিরে আসে, তাহলে যেন সে শুধু তোমার জন্যই তৈরি। আর যদি না আসে, তাহলে বুঝবে সে কোনোদিনই তোমার ছিল না। ভালোবাসার সৌন্দর্য তো এখানেই, এটা কখনো বাধ্য করা নয়, বরং আত্ম সত্যিকারের সংযোগ, আত্মার সত্যিকারের সংযোগ। আয়রা হঠাৎ করেই বমি করে দিল রাজের গায়ে। রাজ মুহূর্তের মধ্যেই অস্থির হয়ে গেল। তার চোখ আতঙ্ক, বিস্ময় আর তীব্র অস্বস্তি ছিল। সে দ্রুত নিজের শার্টটা সামলাতে চেষ্টা করছিল, আর আয়রাকে শক্ত করে ধরে বলল, আয়রা, তুই ঠিক আছিস? আয়রা অবাক চোখে রাজের দিকে তাকালো। তার মুখের এক্সপ্রেশন কিছুটা ফাঁকা ছিল। এক মুহূর্তের জন্য কিছু বলতে পারছিল না। রাজ তখনই বুঝতে পারল আয়রা খুব করে ভেঙে পড়েছে। সে নিজের হাতটা আয়রার মাথায় রেখে বলল, তুই এত ভাবছিস কেন? আমি আছি তো নাকি? রাজ দ্রুত আয়রাকে কোলে তুলে নিল এবং তার রুমে এনে ওয়াশরুমে নিয়ে গেল। সাবধানে তার মুখটা ধুয়ে দিল, তারপর ঠান্ডা পানি দিয়ে মাথায় দিচ্ছিল যেন তার মাথাটা ঠান্ডা হয়ে যায়। আয়রা কোনো কিছুই বলল না, কেবল মাথা নিচু করে রইল। তার চোখে ক্লান্তি এবং দুঃখের ছায়া ছিল। রাজ আয়রাকে ধীরে বিছানায় শুইয়ে দিল, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যেন তাকে শান্তি দিতে পারে। তুই ঘুমা আয়রা, ঘুমালেই সব কষ্ট শেষ হবে, বলে সে আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাজের মন ভারাক্রান্ত হয়ে গেল। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। মনে হচ্ছিল তার বোনের এই অবস্থা একটা বিশাল ভুলের ফল। আয়রার এই অবস্থার জন্য মাহির ভাই দায়ী। যদি মাহির ভাই তার দায়িত্ব পালন করত, যদি আয়রাকে ভালোবাসতো,
আয়রাকে 3 বছর আগে একা না ফেলে রেখে যেত, তাহলে আজ এই কষ্টের দিন আয়রার জীবনে কখনোই আসতো না। আয়রা ঘুমিয়ে পড়ল। তার শরীর ক্লান্ত ছিল আর মনের অবস্থা ছিল ভারাক্রান্ত। রাজ কিছু সময় তাকিয়ে রইল তার বোনের মুখের দিকে। তার শান্ত শ্বাস প্রশ্বাস শুনতে পেল। কিছুটা নিশ্চিন্ত হয়ে রাজ মনে মনে ভাবল, আয়রা এখন শান্তিতে ঘুমাচ্ছে, আমি বরং এখন যাই। এরপর ধীরে ধীরে রুম থেকে বের হয়ে দরজাটা টেনে বন্ধ করলো। রাজ জানতো আয়রা যতটুকু কষ্ট পেয়েছে তা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে, তবে সে তার পাশে থাকবে যতদিন দরকার। অন্যদিকে মাহির রুমের ভেতরে পায়চারি করছে। তার কিছুই ভালো লাগছিল না। আয়রার কথা মনে পড়ছিল। 3 বছর পর ফিরে এসেও সম্পর্ক ঠিক করতে পারল না। হঠাৎ ফোনটা বেজে উঠল। মাহিরের মা বললেন, তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো, সোনিয়ার অবস্থা খুবই খারাপ, সে শুধু তোমাকে খুঁজছে। তুমি না আসলে অপারেশন থিয়েটারে ঢোকাবে না। প্লিজ, আমার বোনের মেয়ের জীবনটা তুমি বাঁচাও। মাহির রেগে গিয়ে বলো, মা, তুমি আমাকে একজন পরনারীর কাছে যেতে বলছো? মাহিরের মা উত্তেজিত হয়ে বলল, চুপ করো মাহির, তুমি এত হুজুর হয়ে গেলে কবে থেকে? তুমি আগে কেন বললে না? সোনিয়া তোমাকে পছন্দ করে। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই আয়রার সাথে তোমাকে বিয়ে দিতাম না। আমি আসতে পারবো না মা। তারপর মাহিরের মা ব্ল্যাকমেল করলো। মাহির তাই দ্রুত হাসপাতালে গেল। হাসপাতালের করিডোরে উত্তেজনার পরিবেশ, চারিদিকে ছোটাছুটি, আর নার্স আর ডাক্তাররা ব্যস্ত। মাহির দ্রুত পা চালিয়ে সোনিয়ার কেবিনে ঢুকলো। ঢুকেই সে দেখতে পেল সোনিয়া বিছানায় বসে অস্থির হয়ে কাঁদছে, হাতে ব্যান্ডেজ, হয়তো হাত কেটেছিল। সোনিয়া চিৎকার করছে, মাহির, মাহির, তুমি কেন আসছো না? তুমি কি আমাকে ভুলে গেছো? মাহির ঢুকতেই সোনিয়া উঠে দাঁড়ালো, তার দিকে ছুটে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। চোখের পানিতে তার শার্ট ভিজে গেল। মাহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সোনিয়া কাঁদতে কাঁদতে বলল, মাহির, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হঠাৎ সোনিয়ার মাথা উঁচু করে মাহিরের কপালে চুমু খেলো। সেই মুহূর্তে করিডোরের এক কোণে থেকে একটা ক্লিপ নিল। একজন ক্যামেরাম্যান তাদেরকে দেখে ফেলল। মাহির এক ঝটকায় সোনিয়াকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, তুমি কি করছো? এটা কি ধরনের অসভ্যতা? আমি বিবাহিত, আমি শুধু আয়রাকে ভালোবাসি। তুমি কেন এমন করছো সোনিয়া? সোনিয়া হতভম্ব হয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল। তারপর আচমকাই অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ধরলে মাহির কোমর জড়িয়ে ধরল। নার্সরা ছুটে এসে তাকে স্ট্রেচারে তুলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল। মাহিরের মা দৌড়ে এসে কান্না জড়িত গলায় বলল, তুই কি করলি মাহির? মাহির উত্তেজিত গলায় বলল, মা, আমি কি করব তুমি বলো। কেন তোমার বোনের মেয়ে এমন অসভ্যতা করলো? কেন সে আমার কপালে চুমু দিল? আমি তো ওকে কখনো সেইভাবে দেখিনি। মাহিরের মা কঠিন গলায় বলল, সোনিয়া অসুস্থ, সে তোমাকে ভালোবাসে বলেই এমনটা করেছে। তুমি যদি একটু তার সঙ্গে সময় কাটাও তাহলে ও ভালো হয়ে যাবে। মাহির চিৎকার করে বলল, আমি বিবাহিত মা, এসব নাটক করে আমার আর আয়রের সম্পর্ক নষ্ট করতে দিও না। করিডোরের বাতাস ভারী হয়ে উঠল। মাহিরের চোখে ক্রোধ আর হতাশা। তার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, কেন এই সমস্যা থেকে সে মুক্তি পাচ্ছে না। রাজ নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে শার্টটা চেঞ্জ করার জন্য হাত বাড়াতে পেছন থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, আসবো ভাইয়া? রাজ ভুরু কুচকে পেছনে ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে তার ফুফাতো বোন রুহি। বিরক্ত আর অবাক হয়ে রাজ বলল, তুই এখানে কেন এত রাতে? রুহি মাথা নিচু করে বলল, আসলে ভাইয়া, তোমার জন্য কফি নিয়ে এসেছি। রাজ রেগে গিয়ে গড়া চলা রাজ রেগে চড়া গলায় বলল, তোকে আমি কফি আনতে বলেছিলাম? রাতে এই সময় তুই আমার রুমে কেন এসেছিস? রুহি তার কাঁপা কাঁপা গলায় বলল, না ভাইয়া, আসলে। রাজ ধমক দিয়ে বলল, তোর কাঁপাকাঁপির নাটক করার দরকার নেই, রুম থেকে বের হ এখনই। রুহি ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, না, আমি বের হব না, আপনার জন্য একটা চিঠি নিয়ে এসেছি, এটা খুব জরুরি। রাজ চমকে গিয়ে রুহির হাতে ধরা চিঠির দিকে তাকালো। চোখে কৌতূহল আর বিরক্তি মিশ্রিত। সে কঠিন স্বরে বলল, কিসের চিঠি? রুহি একটু ইতস্ত করে বলল, একটু পড়ে দেখলেই বুঝতে পারবে ভাইয়া,
এটা খুব জরুরি। এই সময় এমন নাটক করতে আসার মানেটা কি? চিঠি দিয়ে তুই যা এখান থেকে। আপনি নিজেই পড়ে নিবেন। রুহি চিঠিটা টেবিলের ওপরে রেখে দিল। রাজ ধমকে সুরে বলল, তুই যা বললাম তো তাই কর, বের হয়ে যা এখনই। রুহি কাঁদো কাঁদো চোখে দরজার দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু যাওয়ার আগে বলে গেল, ভাইয়া, আমি জানি আপনি আমাকে ভুল বুঝবেন, কিন্তু চিঠিটা পড়লে সব পরিষ্কার হবে। আশা করি আমাকে আর এইভাবে অপমান করবেন না। রুহি চলে যেতে রাজ বিরক্ত মুখে চিঠিটার দিকে তাকালো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেই অবশেষে চিঠিটা খুলল। তার ভেতর থেকে বের হলো কয়েকটা হাতের লেখা পাতার টুকরা। প্রথম লাইনেই লেখা, ভাইয়া, জানি আপনি আমাকে এইভাবে কখনো ভাবেননি, কিন্তু আমি অনেক দিন ধরেই আপনার প্রতি দুর্বল হয়ে আছি। রাজের কপাল কুঁচকে গেল। সে অবিশ্বাস নিয়ে পড়তে লাগলো, আপনার প্রতিটা কাজ, আপনার রাগ, আপনার হাসি, সবকিছুই আমাকে প্রতিদিন আপনার প্রতি আরো বেশি দুর্বল করে তুলেছে। আমি জানি এটা অন্যায়, আমি জানি আপনি আমাকে ছোট বোনের মতোই দেখেন, কিন্তু এই অনুভূতি আমি লুকিয়ে রাখতে পারছি না। রাজ চিঠিটা নামিয়ে গভীরভাবে শ্বাস নিল। তার মনে দোলাচল শুরু হলো, বিস্ময়, রাগ আর কিছুটা কৌতূহল। চিঠির শেষে লেখা, আপনার যদি আমার কথায় একটুও খারাপ লাগে তবে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু জানবেন এই ভালোবাসা কখনো আপনার জীবনে ঝামেলা সৃষ্টি করতে চাইবে না। আমি শুধু একবার চেয়েছিলাম আমার মনের কথা আপনাকে জানাতে। রাজ রাগে চিঠিটা টেবিলে ছুঁড়ে ফেলল। মুখে ফিস ফিস করে বলল, পিচ্চি একটা মেয়ে, সে কিনা আমায় প্রেমপত্র দিল। এই দিনেও দেখতে হলো আমার। আজকের রুহিকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে দরজার দিকে এগিয়ে গেল রুহির সঙ্গে বিষয়টা পরিষ্কারভাবে মীমাংসা করার জন্য। সকালটা ছিল মেঘলা। আয়রার ঘুম গভীর হলেও হঠাৎ ফোনের জোরালো রিংটোনে চমকে উঠল সে। মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ভেসে উঠল। প্রথমে কল কেটে দেওয়ার কথা ভাবলো, কিন্তু কেন যেন মনের ভেতর এক অজানা আশঙ্কা কাজ করছিল। কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো। আয়রা ঘাবড়ে গেল। কণ্ঠটা অচেনা হলেও শব্দের ভেতরে একটা রহস্যময় ভাব ছিল। আয়রা ক্লান্ত গলায় বলল, কি আপনি এভাবে ফোন করে বিরক্ত করছেন কেন? অপরিচিত লোক ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি কে সেটা জানা জরুরি না তোমার জন্য। একটি সত্য অপেক্ষা করছে, হোয়াটসঅ্যাপে ভিডিও দেখলেই বুঝবে। কলটা কেটে গেল। আয়রা ঘুম পুরোপুরি ভেঙে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মনের ভেতরে অজানা আশঙ্কা কাজ করতে শুরু করলো। ধীরে ধীরে ফোনটা আনলক করে হোয়াটসঅ্যাপ খুলল। একটা নতুন মেসেজ এসেছে। ওপেন করতেই একটা ভিডিও ক্লিপ, আর তার নিচের ছোট্ট ক্যাপশনে লেখা, তোমার জীবন বদলে দেবে এই সত্য। কৌতূহল নিয়ে ভিডিওটা চালালো আয়রা, আর মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর জমে গেল।